আমি নাজমা বেগম, কর্ণফুলী এজে চৌধুরী কলেজ ফিনান্স বিভাগ। আজকে দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় ক্লাস হলো অনলাইন ক্লাস। আজকে আমাদের পড়ার বিষয় হলো নৌবিমা। নৌবিমাতে কী কী বিষয় অন্তর্ভুক্ত আছে এটা তোমাদেরকে আজকে আমি বুঝিয়ে দিব এবং আলোচনা করব আজকে এই নৌবিমা নিয়ে। দেখো, নৌবিমা যদি আমরা ইতিহাসে একটু যাব, প্রথমে দেখি আমরা আছে কি কি আছে, আমরা এই বিষয়ে আমাদের পাঠ্য বিষয়টা কি কি আছে, আমরা আজকে কি কি পড়ব এই অধ্যায়ে। নৌবিমার বিবর্তনের ইতিহাস, অর্থাৎ কখন থেকে কিভাবে নৌবিমার প্রচলন শুরু হয়েছে এবং বর্তমান পর্যন্ত এটা কিভাবে কাজ করছে। তারপরে আছে দেখো নৌবিমার প্রকারভেদ। এরপরে আমরা নৌবিমার প্রকারভেদ অর্থাৎ নৌবিমাকে কয়টা শ্রেণীতে ভাগ করা হয়েছে, কি কি ধরনের নৌবিমা করা হয় সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। এরপরে আছে দেখো নৌবিপদসমূহ। নৌপথে যখন ব্যবসায়ীরা তাদের মালামালগুলা আনা নেয়া করে তখন তাদের বিভিন্ন ধরনের যেই বিপদগুলো হয় এই বিপদসমূহকে আমরা বিভিন্ন শ্রেণীতে ভাগ করেছি এবং সেইগুলা আমরা আলোচনা করব। তারপরে আছে দেখো নৌবিমা চুক্তির অত্যাবশ্যকীয় শর্তাবলী। যেসব বিষয়গুলা না থাকলে একটি চুক্তিকে আমরা নৌবিমা বলতে পারবো না, সেগুলোই হলো নৌবিমার অত্যাবশ্যকীয় শর্তাবলী। এই শর্তাবলীকে আবার দেখো আমরা কিছু শর্তাবলীকে দুই ভাগে ভাগ করা হয়েছে। শর্তাবলীকে দেখো ব্যক্ত বা প্রকাশিত শর্তাবলী, তারপর আছে দেখো অব্যক্ত বা অপ্রকাশিত শর্তাবলী। এই বিষয়গুলা আমরা আজকে আলোচনা করব। দেখো, তাহলে আমরা একটু আবার ইতিহাস প্রথম দিকে আসি। তাহলে প্রথমে আমরা যেটা বললাম নৌবিমাটা কি সেটা আমরা বর্ণনা করব। নৌবিমাটা দেখো 1906 সালে ব্রিটিশ নৌ আইন অনুযায়ী নৌবিমা চুক্তি হলো এমন একটি চুক্তি যেখানে বিমাকারী বিমা গ্রহীতাকে সমুদ্র যাত্রা সংক্রান্ত ক্ষয়ক্ষতির বিরুদ্ধে নির্ধারিত পন্থায় ও নির্ধারিত সীমা পর্যন্ত ক্ষতিপূরণ প্রদানের দায় গ্রহণ করে। তাহলে কি বললাম নৌবিমাটা কি? তাহলে এখন যদি আমরা বলি কি বলবো, অর্থাৎ যখন সমুদ্রপথে যাত্রা করে কোনো জাহাজ কোনো ব্যক্তির মালামাল নিয়ে, তখন তারা তাদের নিরাপত্তার জন্য দুটি পক্ষ এক হয়ে এক পক্ষ বিমাকারী, অন্য পক্ষ হলো বিমা গ্রহীতা, দুইটি পক্ষ এক হয়ে তারা একটি চুক্তি করে। এই চুক্তিতে থাকে তাদের সমুদ্রপথে চলাচলের সময় যদি কোনো ক্ষতি হয় সেই ক্ষতির বিরুদ্ধে একটি নির্দিষ্ট নিয়মের মাধ্যমে এবং নির্দিষ্ট সীমা পর্যন্ত ক্ষতিপূরণ প্রদানের দায় গ্রহণ করে। তাহলে বইয়ের ভাষায় আবার যখন আমরা বলবো তাহলে আমরা বলি 1906 সালে ব্রিটিশ নৌ আইন অনুযায়ী নৌবিমা চুক্তি হলো এমন একটি চুক্তি যেখানে বিমাকারী বিমা গ্রহীতাকে সমুদ্রযাত্রা সংক্রান্ত ক্ষয়ক্ষতির বিরুদ্ধে নির্ধারিত পন্থায় ও নির্ধারিত সীমা পর্যন্ত ক্ষতিপূরণ প্রদানের দায় গ্রহণ করে। এখন আসো নৌবিমা বিবর্তনের ইতিহাসটা, আসলে কোন সময় থেকে এই নৌবিমাটা শুরু হয়েছিল। নৌবিমার উন্মেষ ঘটেছিল খ্রিস্টপূর্ব 1916 অব্দে রোজ দ্বীপের অধিবাসীদের দ্বারা। লন্ডন নামে সমিতি গঠিত হয় 1771 সালে। পরে 1871 সালে এটি নামে কোম্পানি হিসাবে পুনর্গঠিত ও সংবিধিবদ্ধ হয়। এছাড়াও আরও বিস্তারিত আছে, তোমরা যখন বই খুলবে তখন দেখবা এটার বিবর্তনের প্রত্যেকটা ধাপে ধাপে কোথা থেকে শুরু হয়েছে তার এক একটি বিষয় তোমরা বুঝতে পারবে। তাহলে এখন যদি আমরা বলি তাহলে নৌবিমাটা কি? নৌবিমা হলো দুটি পক্ষ বিমাকারী এবং বিমা গ্রহীতার মধ্যে সমুদ্রযাত্রা সংক্রান্ত যে ক্ষতিগুলো হবে তাদের নির্দিষ্ট পরিমাণ ক্ষতিপূরণের একটি দায় গ্রহণ বা একটি চুক্তি,
দুটি পক্ষের মধ্যে। বুঝতে পেরেছো তোমরা? এরপর দেখো আমরা আসছি নৌ বিমা পত্রের প্রকারভেদ। অর্থাৎ এই যে নৌ বিমাটার কথা আমরা বললাম, এই নৌ বিমাটা কত প্রকারের হতে পারে, কিভাবে এই নৌ বিমাটা আমাদের করতে হবে, অর্থাৎ নৌ বিমার শ্রেণী বিভাগটা। প্রথম বললাম যাত্রার বিমাপত্র, সময় বিমাপত্র, মিশ্র বিমাপত্র, মূল্যায়িত বিমাপত্র, ভাসমান বিমাপত্র এবং যুগ্ম বিমাপত্র। তাহলে দেখো এই বিমাপত্র কোনটা, কিভাবে, কখন যাত্রার বিমাপত্রটা কি, সময় বিমাপত্র কি, সেগুলো আমরা একটু দেখব। যে বিমাপত্রে নির্দিষ্ট যাত্রাপথের উল্লেখ থাকে এবং উল্লিখিত নির্দিষ্ট যাত্রাপথে চলাচলের সময় জাহাজ বা জাহাজের পণ্য ক্ষতিগ্রস্ত হয়, তা হলো বিমা কোম্পানি ক্ষতিপূরণ দেয়, তাকে যাত্রার বিমাপত্র বলে। অর্থাৎ আমরা কি বললাম, নির্দিষ্ট যাত্রাপথের উল্লেখ থাকে, অর্থাৎ বিমাটা আমরা সমুদ্রটা কোথায় যাবে, কোন জায়গায় পৌঁছাবে, সেই যাত্রাপথটার কথা বলা থাকবে। এবং নির্দিষ্ট যাত্রাপথে চলার সময় জাহাজ বা জাহাজের পণ্য ক্ষতিগ্রস্ত হয়, তাহলে বিমা কোম্পানি ক্ষতিপূরণ দেয়, তাকে যাত্রার বিমাপত্র বলে। পথটা হবে নির্দিষ্ট। এখন জাহাজ যদি তুমি চুক্তি করার সময় জাহাজের পথে যদি একটা পথে যাত্রা করার কথা ছিল, সে অন্য পথে যাত্রা শুরু করলো, তাহলে কিন্তু তার বিমা কোম্পানি তাকে কিন্তু ক্ষতিপূরণ দেবে না। অর্থাৎ যাত্রার সময়টা, যাত্রার যে পথে যাত্রা করার কথা ছিল, বিমাপত্রে চুক্তিপত্রে উল্লেখ ছিল, সেই পথে যাত্রা করতে হবে জাহাজকে। তাহলে যদি ক্ষতিগ্রস্ত হয় জাহাজ বা জাহাজের পণ্য ক্ষতিগ্রস্ত হয়, তখন বিমা কোম্পানি তাকে ক্ষতিপূরণটা দেবে। একে বলা হচ্ছে যাত্রার বিমাপত্র। এরপর দেখো আছে সময় বিমাপত্র। যে বিমাপত্রের মাধ্যমে কোনো নির্দিষ্ট সময়ে জাহাজ, পণ্য বা মাশুলের জন্য নৌবিমা করা হয়, তখন তাকে সময় বিমাপত্র বলে। তাহলে এই বিমাপত্রের মধ্যে কি আছে, সময়টা নির্দিষ্ট করা আছে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে জাহাজের পণ্য, মাশুল মানে মানুষের জাহাজের ভাড়া, এই পণ্য এবং জাহাজের ভাড়ার জন্য নৌবিমাটা করা হয়, তখন তাকে সময় বিমাপত্র বলে। অর্থাৎ এখানে সময়টা উল্লেখ থাকবে। অর্থাৎ যে সময়ের মধ্যে জাহাজ যাত্রা করার কথা ছিল এবং যে সময়ের মধ্যে জাহাজটা পৌঁছার কথা ছিল, সেই সময়ের মধ্যে যদি কোনো দুর্ঘটনা ঘটে থাকে, তা সেটা জাহাজের হোক অথবা জাহাজের পণ্যের হোক এবং জাহাজের ভাড়ার হোক, তাহলে সে এই বিমার নৌবিমায় ক্ষতিপূরণটা পাবে বিমা গ্রহীতা। একে বলা হচ্ছে, অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে জাহাজ যাত্রা করবে, তখন তাকে বলা হচ্ছে সময় বিমাপত্র। তারপর দেখো আছে মিশ্র বিমাপত্র। যে বিমাপত্রে নির্দিষ্ট যাত্রাপথের উল্লেখ থাকে এবং সাথে সাথে সময়ের উল্লেখ থাকে, তাকে মিশ্র বিমাপত্র বলে। অর্থাৎ এর আগে আমরা যখন সময় বিমাপত্র, যাত্রার বিমাপত্র দুটো পড়েছি। একটা বিমাপত্রের শ্রেণীবিভাগ হলে সেখানে যাত্রার কথাটা উল্লেখ থাকবে, অর্থাৎ কখন কোন সময় জাহাজটা ছাড়বে বা জাহাজটা পণ্যসহ জাহাজটা চলাচল শুরু করবে। তারপরটা হচ্ছে নির্দিষ্ট সময়ে, কোন সময়ে জাহাজটা পণ্য তার মাশুল নিয়ে পণ্য বা মাশুলের জন্য নৌবিমা করা হবে সময় বিমাপত্রের মধ্যে। এরপর দেখো মিশ্র বিমাপত্র। যে বিমাপত্রের মধ্যে দুটো জিনিসই উল্লেখ থাকবে, একটা হলো কি যাত্রাপথের উল্লেখ থাকবে, আবার সাথে সাথে সময়ের উল্লেখ থাকবে, দুটো কথাই উল্লেখ থাকবে, তখন সেটাকে আমরা বলছি মিশ্র বিমাপত্র। তারপর দেখো মূল্যায়িত বিমাপত্র। যে নৌ বিমাপত্রের প্রথমে নৌবিমাকারী বিমা গ্রহীতার বিষয়বস্তুর মূল্য নির্ধারণ করে
সেই পরিমাণ অর্থ বিমাপত্রে বিমা অঙ্ক হিসেবে উল্লেখ থাকে তাকে মূল্যায়িত বিমাপত্র বলে। অর্থাৎ বিমাকারী এবং বিমাগ্রহীতা যে বিষয়বস্তুর জন্য বিমা করবে সেই বিষয়বস্তুর মূল্যটা প্রথমেই নির্ধারণ করে নেবে। নির্ধারণ করে বিমাপত্রে অর্থাৎ যেই চুক্তিপত্র হবে সেই চুক্তিপত্রে বিমাকৃত অর্থের পরিমাণটা উল্লেখ থাকবে। অর্থাৎ দুজনে যেই জাহাজে যেই পরিমাণ পণ্য আছে তার জন্য একটা নির্ধারিত মূল্য হবে, অথবা জাহাজের যেই মূল্যটা আছে সেই মূল্যটাও নির্ধারিত থাকবে, অথবা জাহাজের যে মাসুল অর্থাৎ যেটাকে আমরা ভাড়া বলছি ভাড়া আছে সেটাও নির্ধারিত থাকবে। তখন সেটাকে আমরা বলছি মূল্যায়িত বিমাপত্র। তাই দেখো আবার যে নৌ বিমাপত্রের প্রথমেই নৌ বিমাকারী বিমাগ্রহীতার বিষয়বস্তুর মূল্য নির্ধারণ করে সেই পরিমাণ অর্থ বিমাপত্রে বিমা অঙ্ক হিসাবে উল্লেখ থাকে তাকে মূল্যায়িত বিমাপত্র বলে। এরপর আসো দেখো ভাসমান বিমাপত্র। একই মালিক বা প্রতিষ্ঠানের একাধিক জাহাজ নির্দিষ্ট সময়ের জন্য একই বিমাপত্রের আওতায় বিমা করা হলে তাকে ভাসমান বিমাপত্র বলে। অর্থাৎ এখানে মালিকও একজন, প্রতিষ্ঠানও একটা, কিন্তু জাহাজের পরিমাণ একাধিক, একটার বেশি, নির্দিষ্ট সময়ের জন্য একই বিমাপত্রের আওতায় অর্থাৎ একই বিমাপত্রের আওতায় যখন একাধিক জাহাজ যে জন্য বিমা করা হবে, অর্থাৎ জাহাজের বলতে জাহাজের অন্তর্ভুক্ত পণ্যগুলোর জন্য বিমা করা হবে, তখন তাকে বলা হচ্ছে ভাসমান বিমাপত্র। তাহলে ভাসমান বিমাপত্রের বৈশিষ্ট্যের মধ্যে আমরা যদি লক্ষ্য করে দেখি, মালিকও একজন, মালিক একই মালিক বা প্রতিষ্ঠান একটা, কিন্তু জাহাজ হলো একাধিক, নির্দিষ্ট সময়ের জন্য একই বিমাপত্রে আওতা, অর্থাৎ এই বিমাপত্রটা করা হবে একাধিক জাহাজের জন্য একটা বিমা করা হবে, এটাকে বলা হচ্ছে ভাসমান বিমাপত্র। এরপর দেখো আছে যুগ্ম বিমাপত্র। যদি একই বিমাগ্রহীতা একই বিষয়বস্তুর জন্য দুটি নৌবিমা কোম্পানির নিকট হতে বিমাপত্র ক্রয় করে তখন তাকে যুগ্ম বিমা বলে। তাহলে আবার বিষয়টা একটু বলি, যদি একই বিমাগ্রহীতা একই বিষয়বস্তুর জন্য দুটি নৌবিমা কোম্পানির নিকট হতে বিমাপত্র ক্রয় করে তবে তাকে যুগ্ম বিমাপত্র বলে। এখন দেখো এই যুগ্ম বিমাপত্রটা হলো কি, একই বিষয়বস্তু অর্থাৎ একটি জাহাজে যেই পণ্যগুলো অন্তর্ভুক্ত আছে তার জন্য দুটি কোম্পানির সাথে বিমা করা হবে। যদি ধরো সাধারণ বিমা দুটি সাধারণ বিমা কোম্পানি আছে, যার থেকে দুটা থেকেই একই বিষয়বস্তুর জন্য অর্থাৎ একটি জাহাজ এ অন্তর্ভুক্ত পণ্যের জন্য দুইটা বিমা গ্রহণ করা হয়েছে। কোনো কারণে বিমাকারী অর্থাৎ কোনো কারণে বিমাগ্রহীতা যদি সে মনে করে তার জাহাজের ঝুঁকির পরিমাণ বেশি, তখন সে এই ধরনের বিমাপত্র গ্রহণ করে থাকে। এটাকে বলা হচ্ছে যুগ্ম বিমাপত্র। অর্থাৎ একই বিষয়বস্তুর জন্য দুটি কোম্পানির নিকট হতে দুটি কোম্পানির সাথে বিমা চুক্তি করা, এটাকে বলা হচ্ছে যুগ্ম বিমাপত্র। তাহলে দেখো এরপরে আমরা দেখি আবার এই যে এর আগে একটু আগে আমরা বলছিলাম নৌ বিপদগুলা। নৌ বিপদ মানে কি? নৌ বিপদগুলাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হলো প্রাকৃতিক বিপদ আর একটা হলো অপ্রাকৃতিক বিপদ। প্রাকৃতিক মানে যেটা প্রকৃতি প্রদত্ত, প্রকৃতি হতে যেই বিপদসমূহ হয় যেগুলা মানুষের পক্ষে প্রতিরোধ করা কখনোই সম্ভব নয়, সেটাকে বলা হচ্ছে প্রাকৃতিক বিপদ, যেটাকে আমরা গড গিফটেড বলতে পারি। অর্থাৎ এই যে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়, বিভিন্ন ধরনের বৃষ্টি, ভূমিকম্প, এইগুলোকে বলা হচ্ছে প্রাকৃতিক বিপদ। তাহলে দেখো আমরা এখানে প্রাকৃতিক বিপদ বলতে আমরা এখানে কি বলছি, নৌবিমার ক্ষেত্রে সামুদ্রিক ঝড়, সমুদ্র জাহাজ নিমজ্জিত হওয়া অর্থাৎ ডুবে যাওয়া, ভাসমান বরফখণ্ডে ধাক্কা লাগা ইত্যাদি। এটা ছাড়াও আরও বিপদ আছে, যেমন সমুদ্রে ঘূর্ণিঝড় হলো, টর্নেডো হলো অথবা সুনামি হলো, তখন জাহাজগুলা কিন্তু
ডুবে যেতে পারে। এগুলোকে বলা হচ্ছে প্রাকৃতিক বিপদ। এই বিপদগুলো কোনো মানুষের পক্ষে এগুলো প্রতিরোধ করা সম্ভব নয়। এরপর দেখো, আরেকটা বললাম আমরা অপ্রাকৃতিক বিপদ, বা এটাকে আমরা মানবিক বিপদও বলতে পারি। অপ্রাকৃতিক বিপদ বা কি বলবো, মানবিক বিপদ, যেমন যেটা মানুষ দ্বারা সংগঠিত হয়, মানুষের দ্বারা সংগঠিত হয়, এটাকে বলা হচ্ছে অপ্রাকৃতিক বা মানবিক বিপদ। তাহলে কি কি আছে দেখো, এদের মধ্যে জলদস্যু এবং শত্রু দ্বারা পণ্য নিক্ষেপণ, অথবা আগুন লাগা, অথবা যুদ্ধকালীন পরিস্থিতি, অথবা কোনো জাহাজের বিস্ফোরণ ঘটা ইত্যাদি। তাইলে জলদস্যু দ্বারাও আক্রান্ত হতে পারে, কোনো শত্রু দ্বারা আক্রান্ত হতে পারে, অথবা যদি মনে করে জাহাজ মালিক মনে করছে তার জাহাজটা অতিরিক্ত ভারী হয়ে গেছে, তখন সে কি করে, জাহাজকে রক্ষা করার জন্য বা পণ্যের বেশিরভাগ জাহাজের পণ্য নিরাপদ রাখার জন্য কিছু পণ্য সমুদ্রে ফেলে দেয়, এটাকে বলা হচ্ছে পণ্য নিক্ষেপণ। তারপরে জাহাজে কোনো কারণে আগুন লাগতে পারে, অথবা এই যুদ্ধবিদ্রোহ পরিস্থিতিতে যখন কোথাও দেশে যুদ্ধ লাগে, তখন সমুদ্রে তারা যাচ্ছে, সেই মুহূর্তে তারা একটা বোমা বিস্ফোরণ করলো, বা কোনো একটা পরিস্থিতির কারণে জাহাজ ফিরিয়ে দিল, বা জাহাজ ডুবে গেল। এই জন্য যুদ্ধকালীন পরিস্থিতি এবং বিস্ফোরণও হতে পারে, জাহাজের কোনো কিছু বাস্ট হয়ে বিস্ফোরণ হতে পারে, এটাকে বলা হচ্ছে অপ্রাকৃতিক বিপদ। এরপর দেখো, আমরা বলেছিলাম যে নৌ-বীমা চুক্তির অত্যাবশ্যকীয় শর্তাবলী, অর্থাৎ কোনো একটি নৌ-বীমা চুক্তিকে যদি অর্থাৎ সত্যিকারের চুক্তি হতে হয়, তার জন্য কিছু শর্তাবলী অথবা তার কিছু উপাদান থাকতে হয়। সেই উপাদানগুলোকে আমরা প্রথমে বলেছিলাম যে দুটো ভাগে ভাগ করা আছে, ব্যক্ত যেটা প্রকাশিত শর্তাবলী, আর কিছু আছে অব্যক্ত, যেগুলো আমরা না বললেও করতে হয়, সেটাকে বলা হচ্ছে অব্যক্ত। তাহলে ব্যক্ত শর্তাবলী কি কি দেখো, যাত্রার নিরাপদ সময়, যাত্রার সুনির্দিষ্ট তারিখ, রক্ষীবহর সঙ্গে রাখা, বিমাকৃত সম্পদের নিরপেক্ষতা ঘোষণা। তাহলে যখন আমি পণ্যগুলা জাহাজে দিব, সেই জাহাজটা যাত্রার সময়টা নিরাপদ হতে হবে, অর্থাৎ যদি কোনো সিগন্যাল থাকে, অথবা কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকে, অথবা কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়, সেই সময়ে কিন্তু আমি জাহাজটা কি করব না, জাহাজটা আমি পরিচালনা করব না, অথবা ছাড়ব না। অর্থাৎ যাত্রার সময়টা যখন জাহাজটা ছাড়বে বা যাত্রা করবে পণ্য নিয়ে, তখন সেই সময়টা নিরাপদ সময় হতে হবে। তারপর আমাকে যেটা জানাতে হবে যে নৌ-বীমা চুক্তির জন্য যখন করতে যাব, তখন আমার জাহাজটা আসলে কত তারিখে কোন সময় এটা যাত্রা করবে, সেই সুনির্দিষ্ট তারিখটাও অবশ্যই চুক্তির মধ্যে আমাকে উল্লেখ করতে হবে। রক্ষীবহর, যারা জাহাজকে পাহারা দিবে, অর্থাৎ আমরা দেখি অনেক সময় নৌবাহিনীর লোকগুলোকে দিয়ে আমরা জাহাজটা পাহারা দেওয়া হয় সমুদ্রের ভিতরে, তাদেরকে অর্থাৎ জাহাজকে রক্ষা করার জন্য যেই বহরটা থাকবে তাকে বলা হচ্ছে জাহাজের রক্ষীবহর, অবশ্যই সঙ্গে থাকতে হবে এবং সেটা নৌ-বীমা চুক্তিতে উল্লেখ করতে হবে। বিমাকৃত সম্পদের নিরপেক্ষতা ঘোষণা, অর্থাৎ আমরা যেই কোনো অবৈধ সম্পদ জাহাজে আমরা বহন করতে পারবো না, আমরা এটুকু স্বীকৃতি দিতে হবে যে, বিমাগ্রহীতাকে এটুকু স্বীকৃতি দিতে হবে যে তার পণ্য সম্পূর্ণ নিরপেক্ষ, কোনো অবৈধ কোনো পণ্য সে বহন করছে না, এবং অনিরপেক্ষ কোনো পণ্য সে বহন করছে না, তার পণ্য সম্পূর্ণ, অর্থাৎ তার সম্পদ সম্পূর্ণ নিরপেক্ষ, এই ঘোষণাটাও তাকে বীমা চুক্তিতে উল্লেখ করতে হবে। তারপর দেখো অব্যক্ত বা অপ্রকাশিত শর্তাবলী, অব্যক্ত বা অপ্রকাশিত শর্তাবলী, যে শর্তাবলীকে আমরা জাহাজের সমুদ্রে চলাচলের যোগ্যতা, এই কথাটা আমাকে ঘোষণা দিতে হবে না, এই জন্য এটাকে আমরা বলছি অব্যক্ত। কারণ একটি যদি চলাচলের অযোগ্য জাহাজ হয়, তাতে নিশ্চয়ই কোনো ব্যক্তি তার পণ্য
পাঠাবে না। তারপর হলো দেখো যাত্রার বৈধতা। যাত্রার বৈধতা মানে কি? যাত্রাটা বৈধ হতে হবে, এটা আমাকে উল্লেখ করতে হবে না, এটা হলো অব্যক্ত চুক্তি, এটা থাকতেই হবে। নির্দিষ্ট সময়ে যাত্রা, এই যে আমরা যেটা বলছিলাম ওখানে একটা আমরা নির্দিষ্ট তারিখ উল্লেখ করেছি ব্যক্ততে শুরুতে, ঠিক সেই সময়ে আমাকে যাত্রাটা করতে হবে। এটা আমি উল্লেখ করলেও করতে পারি, না করলেও আমাকে কিন্তু ওই সময়টাতেই যাত্রা করতে হবে। এবং যাত্রার পথ পরিবর্তন করা যাবে না। যেমন ধরো আমার যাওয়ার কথা ছিল আটলান্টিক মহাসাগরে, আমি কোনো কারণে পথ পরিবর্তন করে প্রশান্ত মহাসাগর দিয়ে চলে গেলাম, তাহলে এটা হলো এই যাত্রার পথ পরিবর্তন করা যাবে না। এই শর্তাগুলি, এই যে ব্যক্ত এবং অব্যক্ত যে শর্তাবলীগুলোর কথা বলেছি, এইগুলার যদি কোনোটা ভঙ্গ করে তাহলে বিমা গ্রহীতাকে বিমাকারী ক্ষতিপূরণ প্রদানে বাধ্য থাকবে না, ক্ষতিপূরণ প্রদানে বাধ্য থাকবে না। তাকে অবশ্যই এই শর্তাবলীগুলা অবশ্যই তাকে মেনে চলতে হবে যদি সে তার চুক্তির বৈধ প্রতিদান পেতে চায়। তাকে এই শর্তাবলীগুলা অবশ্যই মেনে চলতে হবে। আশা করি তোমরা এটুকু পর্যন্ত ভালোভাবে বুঝতে পেরেছ। একটু খেয়াল করে দেখো, আবার এরপরে তোমরা একটু ভালো করে বইয়ে দেখে আবার পড়ে নেবে। তাহলে দেখো আজকে আমরা সামুদ্রিক ক্ষতির প্রকারভেদ দিয়ে আশা করি আমাদের আজকের পাঠ আমরা শেষ করব। তাহলে দেখো একটু খেয়াল করো, আমরা সামুদ্রিক ক্ষতির প্রকারভেদটা যেটা বললাম, অর্থাৎ সমুদ্রে এই যে বিভিন্ন ক্ষতিগুলোর কথা এতক্ষণ পর্যন্ত আমরা বলে আসছিলাম, যেই ক্ষতিগুলো হতে পারে সেই ক্ষতিগুলার একটি শ্রেণী বিভাগ বা প্রকারভেদ আছে। দেখো সামুদ্রিক ক্ষতি, এই ক্ষতিটাকে আমরা প্রথমে দুভাগে ভাগ করি, একটা হলো সামগ্রিক ক্ষতি আর একটা হলো আংশিক ক্ষতি। সামগ্রিক মানে সব কিছুই ক্ষতিগ্রস্ত হওয়া, আর আংশিক মানে যেমন ধরো হয়তো পণ্যের কিছু অংশ ক্ষতি হলো আর কিছু অংশ ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে আংশিক ক্ষতি। সামগ্রিক ক্ষতিটাকে আবার আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হলো প্রকৃত সামগ্রিক ক্ষতি আর একটা হলো উদ্ধারযোগ্য সামগ্রিক ক্ষতি। অর্থাৎ পুরোটাই ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু তার মধ্যে আমরা কিছু উদ্ধার করতে পারবো আর কিছু একেবারেই উদ্ধার করা সম্ভব নয়, প্রকৃতর পক্ষে পুরোটাই ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটাকে বলা হচ্ছে প্রকৃত সামগ্রিক ক্ষতি। আর যেটা আমি উদ্ধার করতে পারবো সেটাকে বলা হচ্ছে উদ্ধারযোগ্য সামগ্রিক ক্ষতি। এখন দেখো উদ্ধারযোগ্য সামগ্রিক ক্ষতির মধ্যেও আবার কিছু প্রকারভেদ আছে, যেমন বিশেষ আংশিক ক্ষতি, সাধারণ আংশিক ক্ষতি, বিশেষ চার্জেস, সলভেজ চার্জেস। তাহলে দেখো উদ্ধারযোগ্য সামগ্রিক ক্ষতিগুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করলাম, আবার বিশেষ আংশিক ক্ষতিটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করছি। যেমন দেখো জাহাজের বিশেষ আংশিক ক্ষতি, মালের বিশেষ আংশিক ক্ষতি, মাসুলের বিশেষ আংশিক ক্ষতি, অর্থাৎ জাহাজের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, আবার জাহাজে অবস্থিত সকল পণ্য বা মালের সবটা ক্ষতি হয় নাই, বিশেষ আংশিক ক্ষতি হয়েছে। মাসুল মানে ভাড়া, যেটা ভাড়া দিব তার বিশেষ আংশিক ক্ষতি। আর সাধারণ আংশিক ক্ষতির মধ্যে আছে যে ক্ষতি এবং গচ্ছা, দুইটা বিষয়। সাধারণ আংশিক ক্ষতির মধ্যে আছে ক্ষতি এবং গচ্ছা। এখন দেখো এই চিত্রটার পরে আমরা যদি এটা একটু বর্ণনা করতে যাই তখন কিভাবে করব। সাধারণ আংশিক ক্ষতি কোনো বিপদে পণ্য, মাসুল ও জাহাজের মালিক প্রভৃতি পরস্বার্থ রক্ষা করার জন্য ইচ্ছাকৃতভাবে যে ক্ষতি সংগঠন করা হয় তাকে সাধারণ আংশিক ক্ষতি বলে। তারপরে দেখো ক্ষতি, যেটা ক্ষতি বলছি, ক্ষতিটা কি? কোনো বিপদ থেকে জাহাজকে রক্ষা করার জন্য কিছু পণ্য অথবা জাহাজের অংশবিশেষ সমুদ্রে নিক্ষেপ করে জাহাজকে হালকা করলে তাকে ক্ষতি বা গচ্ছা বলে, তাকে ক্ষতি বলে, তাকে কি বলে? ক্ষতি বলে। তারপর দেখো এরপর আসছে গচ্ছা।
কোনো বিপদ থেকে জাহাজকে রক্ষা করার জন্য কিছু পণ্য অন্য জাহাজে তুলে দিলে অথবা অন্য কোনো জাহাজের সাহায্য নিয়ে গন্তব্যস্থলে পৌঁছালে সেই বাবদ যে খরচ হয় তাকে গচ্চা বলে। তাহলে গচ্চাটা কি? গচ্চাটা হলো, ক্ষতিটা হলো জাহাজটাকে বাঁচানোর জন্য কিছু পণ্য, জাহাজে অবস্থিত কিছু পণ্য, অর্থাৎ জাহাজকে হালকা করার জন্য কিছু পণ্য সমুদ্রে নিক্ষেপ করে দেওয়া, অর্থাৎ সম্পূর্ণ এগুলো আর পাওয়া যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, এটার নাম হলো ক্ষতি। আর গচ্ছাটা হলো কি, মানে বিপদগ্রস্ত অবস্থায় যদি অন্য কোনো জাহাজের সাহায্য নেয়, অন্য কোনো জাহাজে কিছু পণ্য যখন অন্য কোনো জাহাজে যখন সাহায্য নিতে যাবে তখন তাকে কিছু সাহায্যের জন্য তাকে কিছু খরচ দিতে হবে, তখন সেটাকে বলা হচ্ছে গচ্চা। তারপর দেখো বিশেষ আংশিক ক্ষতি। সামুদ্রিক বিপদে কারণে অনিচ্ছাকৃতভাবে যেই ক্ষতি সংঘটিত হয় তাকে বিশেষ আংশিক ক্ষতি বলে, অর্থাৎ সামুদ্রিক বিপদ বা কারণে অনিচ্ছাকৃতভাবে যেই ক্ষতি সংঘটিত হয় তাকে বিশেষ আংশিক ক্ষতি বলে। এটি সাধারণত আকস্মিকভাবে হয়ে থাকে। বিশেষ চার্জেস বিমাকৃত বিষয়বস্তুর নিরাপত্তা বিধানে বা স্বার্থ রক্ষার্থে বিমা গ্রহীতার পক্ষে যে ব্যয় হয় তাকে বিশেষ চার্জেস বলে। অর্থাৎ বিমাকৃত বিষয়বস্তুকে তুমি নিরাপদ রাখার জন্য তার বিমা গ্রহীতার পক্ষে যে ব্যয় হয় তাকে বিশেষ চার্জেস বলে। তারপরে সলভেজ চার্জেস, নৌ সমুদ্রপথে সম্পত্তি উদ্ধারকারী বা উদ্ধার কাজে সাহায্যকারীকে প্রদত্ত পুরস্কারকে বোঝায়। নৌ সমুদ্রপথে সম্পত্তি উদ্ধারকারী বা উদ্ধার কাজে সাহায্যকারীকে প্রদত্ত পুরস্কারকে বোঝায় সার্ভিস চার্জেস। আশা করি নৌ বিমাটা তোমরা বুঝতে পেরেছ। এরপরে আসলে আমরা এগুলো ভালো করে পড়লে আমরা যে কোনো উদ্দীপকের অর্থাৎ উত্তরগুলো আমরা করতে পারবো। আজকের মতো আমরা ক্লাস এখানে শেষ করব। আশা করি তোমরা পড়াগুলা বাসায় একটু পড়বে, দেখবে। আগামী ক্লাসে আমরা আবার প্রথম পত্রের বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।